নাও, এটি তোমার মামুনি। আর শোন, কাউকে কিন্তু কিছু বলবে না আমাদের মধ্যে হওয়া সিক্রেট বিষয়টাকে কেমন? রিজি চকলেট হাতে নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা, ভেরি গুড গার্ল, যাও এবার। রিজি চলে যেতেই মেয়েটি সোজা হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে অপর পাশের কমর থেকে বাটন ফোন বের করে কাউকে মেসেজ করে পুনরায় কমরে রেখে দিল। মুড়িয়ে রাখা কাগজের ভাঁজ থেকে ছোট শিশির কয়েকটি বিষের বোতলটি বের করল। সাদা কাগজটি ডাস্টবিনে ফেলে হাতের মুঠোয় বোতলগুলো নিয়ে এগিয়ে গেল গ্যাসের চুলার দিকে। ফ্রিজ থেকে দুধ নামিয়ে পাতিলে ঢেলে চুলায় বসাতেই হুড়মুড় করে কৌশলে কিচেনে ঢুকলো আরও দুজন কাজের মহিলা। কেউ কারো দিকে সরাসরি না তাকিয়ে যার যার মতো করে কাজে লাগলো। একজন বেসিনের তালা বাসনের সামনে দাঁড়ালো, অপরজন ফ্রিজ থেকে নাস্তা বের করছে এমন একটা ভাব করে বলল, কাজ হয়েছে শিফা। দুধ গরম করা মেয়েটি বলল, অলমোস্ট ডান। বিষের বোতলগুলো আমার হাতে এসে গেছে, শুধু মেয়েটিকে খাওয়াতে পারলেই কাজ শেষ। তাছাড়া এই পয়জনের এন্ট্রি ডোজ এই শহরে পাওয়া যাবে না। পরীক্ষা নিরীক্ষা করে বিষের নামটা শনাক্ত করতে করতে ততক্ষণে রোগী এমনই মারা যাবে। আমরাও কাজ শেষ ভালোই ভালোই কেটে পড়ব এখান থেকে। এই রুজি, তুই বসকে ফোন করেছিস? বলেছিস আমরা উনার পাঠানো পয়জনের পার্সেল হাতে পেয়েছি সেটা? বেসিনের সামনে দাঁড়িয়ে তালা বাসন মাজতে মাজতে উত্তর করল রুজি, হুমম বলেছিলাম, তবে উনি আমাদের সাবধানে থাকতে বলল। রিক খানের লোকজন আশেপাশে আছে সেটার সতর্ক করেছে। আচ্ছা, আমরা যদি রিক খানের বউকে বিষ খাওয়াতে সফল হতে না পারি তাহলে কি করব? অন্তত দক্ষতার সঙ্গে উত্তর করল ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকা মোহনা। তুই কথা কম বলবি তাহলেই হবে। ঝামেলা চাচ্ছি না। নেক্সট প্ল্যান আমাদের করাই আছে। বিষ প্রয়োগে সফল না হলে রাতে সরাসরি হামলা করল রিক খানের বউয়ের উপর, তাও কৌশলে। বাড়ির সবাইকে খাবারের সাথে ঘুমের ঔষধ দিয়ে খাইয়ে তারপর মেয়েটির উপর হামলা করব। এতটা নিশ্চিত করতে হবে আমাদের আগে মেয়েটি মরেছে কিনা। ভুলে যাস না আমাদের মূল লক্ষ্য কি। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ যার যার মতো করে কাজ চালালো। মূলত শফিকুল ইসলাম মার বিয়ে উপলক্ষে কাজের মহিলার রেখেছেন চারজনকে কিচেনে সাহায্য করতে, যার তিনজনই ছিল হৃদের শত্রুর পক্ষে পাঠানো মানুষ। আর এই বিষয়ে কারো বোধগম্য নয়, হৃদেরও না। হৃদ নিজের সন্দেহ বশে মার জন্য সার্বক্ষণিক সিকিউরিটি দিয়েছে ঠিকই, কিন্তু মূল ষড়যন্ত্র বিষয়টি এখনও কারো অবগত নয়। যার হাতিয়ার হিসাবে মার মামাতো বোনকে কাজে লাগালো তারা। রিজিকে কেউ সন্দেহ করবে না বলে তাদের লোকের হাত থেকে রিজিকে দিয়ে পার্সেলটি আনাল তারা। বিগত 3 দিন ধরেই সুযোগ খুঁজছে তারা মায়াকে মারার জন্য, কিন্তু সিকিউরিটির জন্য পারছে না। তাই আজ অবশেষে বিষ প্রয়োগ প্ল্যানিং করে মায়াকে মারতে চাইল তারা। সারাদিন গিয়ে সন্ধ্যা হলো, সময় 7টা 20। বিয়ে বাড়ির ডেকোরেশন করা শেষ, চারদিকে মরিচ বাতিতে ঝলমলে করছে পরিবেশ। মায়াদের বাড়িতে মেহমানে গিজগিজ করছে, ব্যস্ততা চলছে বাড়ির বড়দের মধ্যে। মায়া তখনও নিজের রুমে বসে আড্ডা দিচ্ছে কাজিনদের সাথে দল বেঁধে। সিকিউরিটি মহিলারা তখনও মার রুমে কাঠের সোফায় বসেছিল। রুজি মার রুমে প্রবেশ করল, সরাসরি মার মিষ্টি চেহারার হাসি মুখের দিকে তাকালো। দারুণ সুন্দর লাগলো রুজি চোখে মায়াকে। এত সুন্দর মেয়েটা অকালে ঝরে যাবে ভেবে একটু আফসোসও করল, কিন্তু তাদেরও কিছু করার নেই। রুজি কয়েক কদম এগিয়ে এসে সিকিউরিটি মেয়েদেরকে এক পলক দেখে নিয়ে মার কাজিনদের উদ্দেশ্য বলল, আফামনিরা আপনাদের সব বাইরের নিচে যাইতে কইছে খালামুনি, রেহেনা বেগম, নাস্তা করার জন্য। মায়া ম্যাডামরে একা রায়খা যাইতে কইছে, রাস্তার শেষে আবার আড্ডা দিবেন। চলেন আয়েন সব্বাই, নাস্তা করবেন। রুজি কথা কেউ না করল না, একে একে চলে গেল নিচে নাস্তা করতে। কিন্তু রিধি মার কোলে চেপে বসে রইল, সে গেল না। রুজি রিধিকে নিতে চাইলে সে আপত্তি করল, বলল সে যাবে না, মার সাথেই থাকবে। মায়াও দিল না, রিধিকে নিজের সাথেই রাখল। রুজি নিচে চলে যেতেই ট্রে ভরতি খাবার নিয়ে পৌঁছালো শিফা। মার জন্য বাদাম দুধ আর কেক নিয়ে আসল খেতে। সিকিউরিটি মহিলাদের অন্য ট্রেতে করে গরম চা, মিষ্টি, নুডলস দিল, যার সবকিছুতে ছিল কররা ডোজের বিষ দেওয়া। মার খাবারগুলো পাশাপাশি বডিগার্ড মহিলাদের খাবারেরও বিষ মিশানো হয়েছে। শিফা খাবারগুলো দিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, কারণ বডিগার্ড মহিলারা সন্দেহ করবে বলে বের হয়ে গেল তৎক্ষণাৎ। তবে যাওয়ার আগে বাহির থেকে দরজা আটকিয়ে গেল, যাতে বিষের তাড়নায় ছটফট করলেও বাহিরের কেউ বলতে না পারে। সবাই খাবার শুরু করলো।
বডিগার্ড মহিলারা একে একে খাবার খেতে লাগলো। খাবারের টেস্ট অন্য রকম লাগলেও খেল। মায়া রীতির হাতে বিষ মেশানো চকলেট কেক তুলে দিয়ে একটু করে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে ফিরতে দেখল সবাই কেমন চিমাচ্ছে আর গলা ধরে ছটফট করতে করতে কাতরাচ্ছে অস্পষ্ট স্বরে। মায়া চমকালো, ভড়কালো, হকচকিয়ে গেল প্রত্যেককে ছটফট করতে দেখে। আতঙ্কিত মায়া দৌড়ে গেল বডিগার্ডদের কাছে, উত্তেজনায় তাড়নায় বলতে লাগলো, আপনারা এমন করছেন কেন? চোখ মুখ এমন কালো হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে আপনাদের? আমাকে বলুন। বডিগার্ডদের মধ্যে একজন গলা চেপে ধরে ছটফট করতে করতে মায়াকে কোনো রকম কাঁপা কাঁপা স্বরে বলল, ম্যাডাম কাউকে দ্রুত ডাকুন প্লিজ। আমাদের সাহায্য করুন। খাবারে কিছু মেশানো ছিল মনে হয় যেটা আমাদের খাওয়ানো হয়েছে। প্লিজ ম্যাডাম কাউকে ডেকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নয়তো আমরা সবাই এখানেই মারা যাব। প্লিজ ম্যাডাম সাহায্য করুন। মায়া দ্বিগুণ উত্তেজিত হয়ে পড়ে খাবারে কিছু মেশানো ছিল এটা শুনে। মায়া কি করবে কিছু বুঝতে না পেরে দৌড়ে যেতে চাইল দরজা দিকে। কিন্তু বিছানা বরাবর আসতেই দেখল রিধি খাবার মুখে নেতিয়ে পড়ে আছে বিছানায়। গ্লাসের দুধটুকু উল্টে পড়ে আছে বিছানায়। আতঙ্কিত মায়া দৌড়ে রিধিকে কোলে নিয়ে শব্দ করে কেঁদে উঠল। উত্তেজনা মায়া থামতে লাগলো নিষ্প্রভভাবে। রিধির গালে আলতো থাপ্পড় দিয়ে জাগ্রত করার চেষ্টা করে মায়া কান্না জড়িত গলায় বলল, রিধি, এই রিধি বোন আমার। আপুর কথা শুনছিস তুই? চোখ মেলে দেখ, এই তো তোর মায়াপুর এখানে। কি হয়েছে সোনা বোন, তোর আপুকে বল। কষ্ট হচ্ছে তোর? এই রিধি, সোনা চোখ খোল না। এই রিধি, রিধি। রিধিকে নড়াচড়া করতে না দেখে ফুপিয়ে কেঁদে উঠল মায়া। দ্রুতর সঙ্গে রিধিকে বিছানায় শুয়ে গেল দরজা কাছে। দরজা টেনে ধরতেই বুঝল দরজাটি বাহির থেকে বন্ধ। উত্তেজিত মায়া দু হাতে প্রাণপূর্ণ দরজা ধাক্কিয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো সবাইকে ডেকে ডেকে। কিন্তু দোতলায় কেউ না থাকায় মার চিৎকার তৎক্ষণাৎ কেউ শুনল না। মায়াও দমে যায়নি। অনবরত চিৎকার করে দরজা ধাক্কিয়ে সবাইকে ডাকতে লাগলো সাহায্যের জন্য। মিনিট খানিকটা পর মার চিৎকার শুনল আরিফ। মূলত সে বাহির থেকে ঘরে ফিরছিল। দোতলা বাড়িটির নিচের ফ্লাইটের ঢুকার আগে উপরের ঘর থেকে মার চিৎকার ভেসে আসল তার কানে। আরিফ চমকে উঠে তৎক্ষণাৎ সিঁড়ি ধরে উপরের ফ্ল্যাটে উঠে গেল নিচে না গিয়ে। বাহির থেকে দরজা খুলতেই মায়া ঝাপটে জড়িয়ে ধরল আরিফকে। আরিফ বিচলিত হয়ে মায়াকে বুকে জড়িয়ে ধরে কি হয়েছে জানতে চাইলে মায়া হিচকি তুলে কান্না করতে করতে আঙ্গুল দিয়ে দেখায় রুমের ভিতরে বেহুশ অবস্থায় সবাইকে। আরিফ চমকে উঠে মায়া ছেড়ে আতঙ্কিত অবস্থা দৌড়ে গেল সেদিকে। বডিগার্ড সহ রিধিকে বেহুশ অবস্থায় দেখে আরিফের শরীরে জিম ধরে যায় কম্পনের। আরিফ সবাইকে বেহাল অবস্থা দেখে দ্রুত সঙ্গে মার খোলা বারান্দায় দিয়ে নিচের দাঁড়িয়ে থাকা কাজিন ছেলেদের চিৎকার করে ডাকল সাহায্যের জন্য। পরিস্থিতি খারাপ বুঝে সবাই দৌড়ে আসল দোতলা ফ্ল্যাটে। ছোট বড় ছেলেদের দৌড়াদৌড়ি দেখে বাড়ির মেয়েদের এবার টনক নড়ল। খাবার রেখে সবাই দৌড়ে যেতে চাইল দোতলা দিকে। কিন্তু সিঁড়ি কাছে আসতে দেখল বাড়ির ছেলেরা কোলে করে একে একে বেহুশ অবস্থা বডিগার্ড মেয়েগুলোকে নিচে নামাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। আরিফের কোলে ছোট রিধিকে দেখে আঁতকে উঠল রিধির মা মারিয়া। হাউমাউ করে গিয়ে নিজের মেয়েকে চাপটে জড়িয়ে ধরতেই আরিফ ব্যস্ত কণ্ঠে জানায়, তাদের আগে হসপিটালের যেতে হবে। খাবারের কিছু ছিল যেটা খেয়ে সবাই বেহুশ হয়ে গেছে। তাই আরিফের পথ না আটকিয়ে হসপিটালের যেতে সাহায্য করতে বলল। তীক্ষ্ণ দৃষ্টিতে মার কান্না মিশ্রিত বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে তাকল রুজি, শিফা, মোহনা। মূলত মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ইতিমধ্যে তারা বেশ করে বুঝে গেছে মায়া ছাড়া বাকি সবাই বিষযুক্ত খাবার খেয়েছে। মায়া না খাওয়ায় এখন বাকিদের জীবন বাঁচাতে সাহায্য করছে। তিনজন একে অপরের মুখের দিকে তাকালো। পরিস্থিতি বুঝে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকলো শান্ত হয়ে। আপাতত কিছু বলল না। তাছাড়া বাসার কেউ এখনো বুঝতে পারেনি তাদের খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে এই বিষয়টি। হয়তো হসপিটালের গেলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসলে তখন বুঝতে পারবে যে আসলেই তাদের বিষ দেওয়া হয়েছিল। খাবার যেহেতু তারাই সবাইকে পরিবেশন করেছে তাই প্রথম টার্গেট কাজের মানুষ হিসাবে তাদের তিনজনকেই ধরবে। কিন্তু এসব কিছু শনাক্তকরণের প্রায় ঘন্টা দুয়েক লেগে যাবে সবার। আর এই সময়ের সুযোগটা কাজে লাগিয়ে মায়াকে মারার দ্বিতীয় প্ল্যানটা সাকসেসফুল করতে হবে যে কোনো মূল্যে। নয়তো বিপদ বাড়বে ছাড়া করবে না। ঘোর বিপদে পড়ে যাবে তারা তিনজনই।
তাদের মারার জন্য একদিকে রিক খান থাকবে আর অন্যদিকে থাকবে তাদের বশ। পরিবারের প্রাণ, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে অবশ্যই দ্বিতীয় প্ল্যান অনুযায়ী 2 ঘন্টার ভিতর মায়াকে মেরে সফলতা অর্জন করতেই হবে তাদের। ধরাধরি করে বডিগার্ডগুলোকে গাড়িতে উঠিয়ে বাড়ির সব ছেলেরা চলে গেল হসপিটালের উদ্দেশ্য। মেয়েদের মধ্যেও বেশ কয়েকজন গেল সাথে। রিজির মাও গেল জুইকে সাথে করে নিয়ে। মায়া যেতে চাইলে রেহেনা বেগম দিন না মার বিয়ে বলে বাসার বাহিরে যাওয়া নির্দেশ করল। টিল্ড রাত 7:22। বিষ প্রয়োগের ঘটনার প্রায় 1 ঘন্টা পর আসিফের ফোনে কল গেল গুপ্তচরদের। প্রথম দফায় আসিফ ফোন রিসিভ করল। গুপ্তচর ব্যক্তিটি জরুরি ভিত্তিতে হৃদের সঙ্গে কথা বলতে চাইলে আসিফ জানালো সে বিয়ের কাজের জন্য বাহিরে আছে। তার অফিসে পৌঁছাতে আরও আধা ঘন্টা লাগবে। তাই আসিফের অ্যাসিস্ট্যান্ট নাম্বার দিল গুপ্তচরদের হৃদের সাথে যোগাযোগ করতে। কয়েক মিনিটের ব্যবধানে আসিফের অ্যাসিস্ট্যান্ট জামাল মোস্তফা অফিসিয়াল ফোনটি নিয়ে গেল হৃদের আসিফ কক্ষের দিকে। দরজা নক করে হৃদের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে দেখল হৃদ নিজের চেয়ারে বসে ল্যাপটপে কিছু ইমেল চেক করছে। জামাল হাসফাস করে হৃদকে ভয়ার্ত কণ্ঠে ডাকল, স্যার, বলে। হৃদ চোল তুলে গম্ভীর মুখে তাকাতেই ভয়ার্ত হাতে জামাল ফোন এগিয়ে দেয় হৃদের দিকে। হৃদ কপাল কুঁচকে জামালের হাতের ফোনটির দিকে তাকাতে জামাল বলল, আসিফ স্যার বলেছেন এই কলটি আপনাকে দিতে। আশুগঞ্জ থেকে নাকি একজন লোক জরুরি। হৃদ কথা না বাড়িয়ে দ্রুত হাতে ফোন নিয়ে কানে চেপে ধরল। ভয়ে বুকটা তার ধুরোধুর করছে আশুগঞ্জ থেকে কল এসেছে শুনে। বউটা ঠিক আছে কিনা সে নিয়ে। হৃদ গম্ভীর মুখে হ্যালো বলে কথা চালালো। ফোনের ওপাশের ব্যক্তিটি মিনিট খানিকটা সময় ব্যয় করে হৃদকে জানালো মার বডিগার্ডের কেউ বিষ দিয়ে মারতে চেয়েছিল। বর্তমানে তারা সবাই মৃত্যুর মুখে আছে। কারো অবস্থা ভালো না, বাঁচবে কিনা তাও বলা যাচ্ছে না। গুপ্তচরের কথায় আঁতকে উঠল হৃদ। যা বুঝার হৃদ বুঝে গেছে। তাই ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে শুধু এতটুকু বলল, শিট, আমার বউ কই? হৃদের কথায় হকচকিয়ে গেল ফোনের ওপাশের ব্যক্তিটি। আমতা আমতা করে বলল, স্যার ম্যাডাম তো বাড়িতে। হারামি বাচ্চা তুই কই? স্যার আমি তো হসপিটালের সবার সাথে। হৃদের উত্তেজনা দ্বিগুণ হয় যখন শুনে মায়া একা বাড়িতে। মাথার রক্ত টগবগিয়ে উঠে রাগে উত্তাপে। খাবারের বিষ মিশিয়ে অন্যকে নয় বরং তার বউকে মারতে চেয়েছিল শত্রুপক্ষরা। যখন এই কাজে সফল হতে পারেনি, তাহলে নিশ্চিত দ্বিতীয়বার চেষ্টা করবে তার বউকে মারতে। হামলাকারী হয়তো এখনও তার বউয়ের আশেপাশে আছে। দ্রুত সেফটি না দিলে তার বউকে এই মুহূর্তে বাঁচাটাই হয়তো মুশকিল হয়ে যাবে। হৃদ রাগে চেঁচিয়ে উঠে বলে, হারামির বাচ্চারা, আমার বউয়ের কিছু হলে সব কয়টার কলিজা চিড়ে করে খাবো আমি। দ্রুত হসপিটাল থেকে বের হয়ে বাড়িতে যা। সবাইকে সতর্ক কর, বল আমার বউকে সেফটি দিতে। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। হৃদের কথায় ভয় সিটিয়ে যায় গুপ্তচরগুলো। বার কয়েক শুকনো রূপ দিলে ভয়ার্ত কণ্ঠে বলে, জি স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। ভয়ে উত্তেজনায় হৃদের শরীর রিরি করছে রাগে। হৃদ অস্থির কণ্ঠে ফের প্রশ্ন করল গুপ্তচরকে, কতটা সময় হয়েছে এই ঘটনার? শুকনো রূপ দিলে লোকটি বলল, স্যার অনেকক্ষণ হয়েছে এই ঘটনার। না মানে, ঘণ্টাখানিক সময়ের উপরে হয়েছে আর কি। অস্থির ভঙ্গিতে নিজের ঘাড়ের চুল টেনে চেঁচাল হৃদ। নিজেই নিজেকে বলল, শিট, 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 না জানি কতটা দেরি হয়ে গেছে বউটাকে বাঁচাতে। শিট, আহ। হৃদ সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠে এক হাতে দিয়ে টেবিলের সবকিছু খিচে নিচে ফেলে দিল। হৃদের গলা ফাটা চিৎকারে কেঁপে উঠে জামাল ও ফোনের অপর পাশে ব্যক্তিটি। চিৎকারের ধ্বনি কম্পন তুলল রুমের দেয়াল দেয়ালে। হৃদ চিৎকার করে বলল, হারামির বাচ্চারা, এত পূর্বের ঘটনাটি আমাকে এতক্ষণে জানালি কেন? তোদের জন্য যদি আমার বউয়ে কিছু হয় আইসয়ার আমি কাউকে ছাড়ব না। দ্রুত সবাইকে সতর্ক কর। আমার বউয়ের খোঁজ করে সঠিক তথ্য আমাকে দে। আমি আসছি। হৃদ ফোন কেটে ফিহাকে কল করে বলল তৎক্ষণাৎ মার খোঁজ করতে। ফিহা হৃদকে জানালো সে নিচে বসে আছে, আর মায়া নিজের রুমেই আছে। তবে ফিহা মার বর্তমান অবস্থা কথা জানে না। বাড়িতে দুর্ঘটনা হওয়ার পর কেউ আর মার খবর রাখেনি। অস্থির হৃদ ফিহাকে জানালো দ্রুত মার রুমে যেতে এবং মার খোঁজ করতে ঠিক আছে কিনা। হৃদের কথায় এক মুহূর্তে ঘাবড়ে গেল ফিহা। হৃদ এমনই কিছু বলবে না বেশ জানে সে। তাহলে কি সত্যি মায়া বিপদে পড়ল? ফিহা নিজের নানি শাশুড়ির পাশ থেকে উঠে অস্থির ভঙ্গিতে এগিয়ে গেল দোতলা ফ্ল্যাটের দিকে মার রুমের উদ্দেশ্য। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেল।
ফিহা বাহির থেকে রুমের ভিতরে ধস্তাধস্তি আর গঙ্গানির শব্দ পেল প্রচণ্ড। ফিহা আটকে উঠে বেশ কয়েকবার দরজায় কড়া আঘাত করল মায়াকে ডাকতে ডাকতে। কিন্তু রুমের ওপাশ থেকে কেউ দরজা খুলল না। আতঙ্কিত ফিহা একাধিক মানুষের উত্তেজিত গলার শব্দ শুনতে পেল। সেই সাথে ফিহা স্পষ্ট মার তীব্র গঙ্গানির শব্দও শুনতে পেল। ফিহার বুঝতে বাকি রইল না কেউ যে মায়াকে আঘাত করছে সেটা বুঝতে। আতঙ্কিত ফিহা এবার ভয় কেঁদে উঠে অস্থির ভঙ্গিতে দরজায় ধাক্কাতে শুরু করল মায়াকে ডাকতে ডাকতে। হৃদ তখনও ফিহার ফোনের লাইনেই ছিল। ফিহার অস্থির কান্নায় হৃদ যা বুঝার বুঝে গেল। হৃদ শরীর তরতর করে ঘেমে উঠে জিম ধরে ঠাস করে বসে পড়ল চেয়ারের উপর। ফিহা অস্থির ভঙ্গিতে ফোনটি কানে নিয়ে হৃদকে ডাকল বেশ কয়েক। হৃদের হুঁশ আসতে ফিহা অঝরে কেঁদে কেঁদে বলল, ভাই, ভাই, মায়া, মার রুমের ভাঙচুরের শব্দ পাচ্ছি। কিন্তু কেউ দরজা খুলছে না। একাধিক মানুষের গলার শব্দ পাওয়া যাচ্ছে ভাই রুমের ভিতর থেকে। হয়তো কেউ মায়াকে আঘাত করছে, তার হালকা গঙ্গানির চিৎকারও শুনতে পারছি ভাই। এখন কি করব ভাই? হৃদের বুক তরতর করে কেঁপে ওঠে। কপালে চিকন খাম দেখা যায় তৎক্ষণাৎ। হৃদ গলার টাই টেনে খুলে ফেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে দৌড়ে রুমে বের হতে হতে ফিহাকে উত্তেজিত কণ্ঠে বলল, ফিহা দ্রুত সবাইকে ডাক, দরজা ভাঙার ব্যবস্থা কর। তোর ভাবি বিপদে আছে, তাড়াতাড়ি করে সবাইকে ডাক। কুইক, ভাই, বাসায় তো ছেলে মানুষরা কেউ নেই, সবাই হসপিটালের গেছে। কি করব? হৃদ তেতে উঠে বলল, শিট, সবকিছুই প্রি প্ল্যান করা ছিল। শিট। ফিহা, এক কাজ কর, বাসায় ছোট বড় যারা যারা আছে সবাইকে নিয়ে দ্রুত দরজা ভাঙার চেষ্টা কর, আমি আসছি। কুইক, টিল্ড। মার বডিগার্ডদের সহ রিধিকে নিয়ে সবাই হসপিটালের যাওয়ার পরপরই মায়া সবার সাথে নিচে বসার ঘরে বসেছিল বেশ কিছু সময়। কিন্তু অতিরিক্ত কান্নায় ও অস্থিরতায় মার শরীর ফুটবল মনে হতেই রেহেনা বেগম মায়াকে কাজের মেয়ে রুজিকে দিয়ে রুমে পাঠায়। সুযোগ সন্ধানী রুজি চট করে মায়াকে নিয়ে রুমে গেল। মায়াকে বিছানায় বসিয়ে সেও মার পাশে বসে রইল। আপাতত অপেক্ষা করছে কখন বাকি দুজন আসে তার। প্রায় মিনিট পাঁচেক পর শিফা আসল মায়ার রুমে হাতে করে অ্যাসিডের বোতল নিয়ে আঁচলে লুকিয়ে। রুজি শিফার সাথে চোখাচোখি করে কথা বলল। ইশারায় বুঝাল কাজ শুরু করতে হবে। তবে রুজি ইশায় মোহনার কোথাও জানতে চাইল। তখন শিফা ইশারায় বুঝায় মোহনা নিচে আছে। বাড়ির কোনো লোক যাতে দোতলায় আসতে না পারে সেই দিকটা দেখার জন্য নিচে পাহারা দিচ্ছে সবাইকে। এবং সময় বুঝে মোহনাও অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবে। রুজি মাথায় নাড়িয়ে সম্মতি দিল, সে সবটা বুঝতে পেরেছে। শিফা রুজির পাশে বসা নত মস্তিষ্কের মার দিকে তাকালো। পা ঝুলিয়ে বিছানার পাশে বসে আছে মায়া। আর মার ঠিক পিছনে রুজি বসে আছে। মার নিঃশব্দে কান্নায় শরীর দুলছে মৃদু মৃদু। শিফা সময় নষ্ট না করে শাড়ির আঁচল থেকে অ্যাসিডের বোতল বের করল। মার মুখে ছুঁড়ে মারের জন্য এগিয়ে আসল। ততক্ষণে মায়াও উঠে দাঁড়ালো ওয়াশরুমে যাওয়ার জন্য। মায়াকে উঠে দাঁড়াতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসল শিফা। মায়া ওয়াশরুমের জন্য এক কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিফা মার মুখের উদ্দেশ্য অ্যাসিড ছুঁড়ে মারল। মায়া কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ মুখ হাতে চেপে ধরে চিৎকার করে উঠল রুজি। চমকে উঠল মায়া। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল রুজি দুহাতে মুখ চেপে ধরে গলা ফাটার চিৎকার করছে আর্তনাদে। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ রুজিকে ধরতে চাইল। কি হয়েছে জানতে চাইলে তেতে উঠে শিফা। মূলত মায়ার দিকে ছুঁড়ে মারা অ্যাসিড গিয়ে পড়ল রুজির মুখের উপর। তখন মার নিজের অজান্তে সামনের দিকে কদম বাড়ানোতে বেঁচে গেল। এবং অসাবধানতায় অ্যাসিড পুরোটায় পড়ল রুজি গায়ের উপর। যেহেতু রুজি মার পিছনে ছিল তাই সে অ্যাসিডের শিকার হলো। শিফা তেতে উঠে দক্ষ হাতে মার চুলের মুষ্টি ধরে রুজির পাশ থেকে টেনে তুলে রাগে ঠাস করে থাপ্পড় মারল মার গালে। মায়া কই হারিয়ে ছিটকে পড়ল ফ্লোরে। মার উপর হওয়া আকস্মিক আক্রমণ কারণটা তখনও বুঝল না মায়া। শিফার রাগী হাতে ফের মার চুলের মুষ্টি ধরে ফ্লোর থেকে টেনে তুলে অপর গালে থাপ্পড় মারতেই এবার মায়া ছিটকে পড়ল খাটের কোনায়। অসাবধানতার কারণে মার কপাল কাটল খাটের লেগে। মায়া ফুপিয়ে উঠল কান্নায়। মায়া কিছু বলার আগে ফের মার চুলে মুঠি ধরে টেনে ধরল শিফা। মায়া হাতে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে কেঁদে উঠে বলল, আপু, আমাকে মারছেন কেন? কি করেছি আমি? ছাড়ুন না আমাকে, ব্যথা পাচ্ছি তো আমি। মায়া কান্নায় মন ভুল না শিফার, বরং মার চুল ধরে টেনে নিয়ে দেয়ালের ধাক্কা মারল। মায়া দেয়ালে ভারী খেয়ে নিচে পড়তেই হুড়মুড় করে রুমে প্রবেশ করল মোহনা।
দ্রুততার সঙ্গে রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে পিছন ঘুরে তাকাতেই বুঝতে পারল রুজি অ্যাসিডে আক্রান্ত হয়েছে। ছুরি হাতে মোহনা এগিয়ে আসলো। রুজি চিৎকারে বাড়ির মানুষজন উপরে চলে আসবে ভেবে মোহনার আগে কটমট করে শিফার উদ্দেশ্য বলল। মোহনার কথায় শিফা মার হাত ছেড়ে দ্রুত এগিয়ে গেল সোফার দিকে ছুরি আনতে। আর সেই সুযোগটায় কাজে লাগালো মায়া। হাত ছাড়া পেয়ে আন্দাজের উপর ভিত্তি করে দুহাতে মোহনার চোখে খাবলে ধরল। এতে করে খেই হারায় মোহনা। মায়াকে ছেড়ে নিজের চোখে হাতে চেপে ধরে চিৎকার করে উঠল ফ্লোরে পড়ে। মায়া কাপা কাপা হাতে তৎক্ষণাৎ মুখের উপর থেকে বালিশ সরিয়ে উঠে দাঁড়ায় বিধ্বস্ত নাজেহাল অবস্থায়। শরীরে ঘাম ও রক্তে একাকার হয়ে আছে। মার মুখের ভিতর ঢুকিয়ে রাখা কাপড়ের অংশটুকু টেনে বের করে অনবরত কাশতে থাকে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মায়া। মায়া তখনও দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। পা দুটো ভেঙে আসছে নিঃশক্তির কম্পনে। মায়া কম্পিত ফুটবল শরীরটা টেনে কোনো রকম উঠে দাঁড়ালো। শিফা ততক্ষণে ছুরি হাতে মোহনার দিকে আসতেই দেখল মোহনার চোখ থেকে রক্ত ঝরছে। উত্তেজিত শিফা দৌড়ে এসে মোহনাকে ধরল পাশে ছুরিটি রেখে। মোহনার কি হয়েছে জানতে চাইলে মোহনা শিফাকে জানালো মায়া আঘাত করেছে তার চোখে। শিফা তেতে উঠে মার দিকে তাকাতেই দেখল মায়া ফুটবল শরীরে কোনো রকম দৌড়ে পালাতে চাইছে বারান্দার দিকে। শিফা মোহনাকে কোলে নিয়ে এক হাতে ফ্লোরের বালিশটি তুলে ছুঁড়ে মারল মার দিকে। মার পিঠের উপর বালিশটি লাগলেও মায়া পড়ল না, শুধু সামান্য খেই হারালো। তাই মায়া বারান্দার দরজা ধরে নিজের ফুটবল শরীরের ব্যালেন্স ঠিক করে পুনরায় বারান্দার দিকে যেতে লাগল। শিফা মায়াকে বারান্দার দিকে পালাতে দেখে বেশ একটা বিচলিত হলো না, কারণ দোতলার বারান্দায় দিয়ে মার পালানো সম্ভব না। তাই যদি পালাতে চায় তাহলে বারান্দার নিচে রাখা ডেকোরেশনের জিনিসপত্রে উপরে পড়লে এমনই মারা যাবে সে। তারপরও শিফা রিস্ক নিতে চাইল না। মোহনাকে ছেড়ে ছুরি হাতে উঠে দাঁড়াতে এবার জোরালো ভাবে দরজার ওপাশের বেশ অনেক মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল সে। ভারী কিছু দিয়ে যে সবাই দরজা ভাঙার চেষ্টা করছে তা বেশ বুঝতে পারল শিফা। ভয়ে বিচলিত হলো শিফা। এতক্ষণ মায়াকে তারা আরামসে মেরে ফেলত। যদি তখন রিদ খান লোক পাঠিয়ে দরজায় আঘাত না করত তাহলে তারাও বিচলিত হতো না, এবং মোহনা তাকে ছুরি আনতে পাঠাতো না উত্তেজিত হয়ে। তারা সময় নিয়ে এমনই সহজে মারতে পারত মায়াকে। কিন্তু সবটা এক মুহূর্তে উল্টো হয়ে গেল রিদ খানের মানুষ পাঠিয়ে দরজায় আঘাত করাতে। এতে করে তাদের ধারা ভয়ের কারণে প্রথম ভুলটি হয় মায়াকে ছেড়ে ছুরি আনতে যাওয়ার, আর তার সুযোগ নেয় মায়া। কৌশলে মোহনাকে আঘাত করে ছুটে যায়, যার ফলে বিষয়টি আরও জটিল হয়। এখন যদি সময় থাকতে মায়াকে মারতে না পারে তাহলে সব শেষ। শিফা মোহনাকে ছেড়ে ছুরি হাতে দ্রুত এগিয়ে গেল বারান্দার দিকে। মায়াকে ধরতে যাবে তার আগেই মায়া কোনো দিক না দেখে মুহূর্তেই লাফিয়ে পড়ে খোলা বারান্দার বর্ডার লাইন পেরিয়ে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় শিফা। মায়া যে হঠাৎ করে নিচে লাফিয়ে পড়বে ঘুণাক্ষরে টের পায়নি সে। শিফা ছুরি হাতে দ্রুত এগিয়ে মায়াকে দেখতে চাইল কিন্তু পারল না, কারণ ততক্ষণে চারপাশে থেকে মানুষজনের চিৎকারের ধ্বনি ভেসে আসে শিফার কানে। বাড়ির গেট ধরে কয়েক প্রতিবেশী মহিলা ঢুকতে ঢুকতে চমকে উঠল যখন মায়াকে দোতলা থেকে লাফিয়ে পড়তে দেখল। মার রক্তাক্ত শরীর দেখে তারা আহাজারি করে চিৎকার করতে করে বলতে লাগলো, হায় হায় আল্লাহ গো, আরিফের মা রে, তোর ছোট মেয়ে মারা গেল গো। ও রেহেনা, এদিকে আয়। হায় হায়, মেয়েটার কাল গায়ে হলুদ আর আজ আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিল। আল্লাহ গো, ও আরিফের মা, তোর মেয়ে শেষ গো, তোর মেয়ে শেষ। ঝলমল করা বিয়ে বাড়িটা মুহূর্তেই মৃত্যু পল্লীতে রূপান্তরিত হলো। বিয়ের আমেজ মেতে ওঠা প্রতিটা চেহারায় কালো মেঘে ঢেকে গেল। হাসি খুশিতে আচ্ছন্ন বাড়িটা মৃত্যু একে একে মৃত্যুর ধ্বনিতে লুটিয়ে পড়ল। চিৎকার চেঁচামেচি আহাজারি কান্নায় ভেঙে পড়ল প্রতিটা মানুষ। সে কি আর্তনাদ মৃত্যু সংবাদে! একটা দুইটা নয়, দুটো নয়, পুরো 6টা লাশের লাইন ধরে বের করল শফিকুল ইসলামের বাড়ির আঙ্গিনায় উঠানে। হৃদের কান অবধি পৌঁছাল সেই সকল মৃত্যুর সংবাদ।